আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যে বোম ফাটিয়েছেন, এই বোমে কি কি বলেছেন এগুলো নিয়ে আমি আর নতুন করে আপনাদের সামনে কথা বলতে চাই না। আমি শুধু যে জিনিসটায় নজর দিব সেটা হচ্ছে তারেক রহমান এখন কি করবেন, বা বাংলাদেশের নতুন সরকার, বিএনপি সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্টেপ আমাদের দেখার বিষয়। রাষ্ট্রপতি যা বলার বলে দিয়েছেন, উজাড় করে বলেছেন, মন খুলে বলেছেন, এবং তিনি যে অবরুদ্ধ ছিলেন নিজের মুখে স্বীকার করলেন। একজন অবরুদ্ধ রাষ্ট্রপতি আমরা পেয়েছি। বাংলাদেশে একমাত্র বৈধ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিই ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদ, রাষ্ট্রপতির সেই চেয়ার, আমাদের সেই সম্মান, সেইটাকে ধুলায় মুছায় আশ্রয় নোংরা করে সর্বনাশ করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কিছুই হবে না। রাষ্ট্রপতি কি কি বলেছেন, এর আগের দিনের বক্তব্যে আপনারা সব জেনেছেন। তাকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে, তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এবার এসে কি প্রমাণ হলো? একটা মানুষকে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয়নি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিজের ধর্ম নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধর্মের অনুসারী? আমাকে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ খুব জোর দিয়ে বলেছেন যে তিনি ডকুমেন্ট কালেকশন করছিলেন, তিনি তথ্য সংগ্রহ করছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার জীবনে প্রথম বিয়ে করতে গিয়ে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, এবং গির্জায় হয়েছিল তার বিয়ে, এবং সেই ধর্মান্তরিত হওয়ার পর তিনি আবার কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই ডকুমেন্ট সংগ্রহের কাজ করছিলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। এর 1 থেকে 2 সপ্তাহের মাথায় নাজমুল হাসান কলিমুল্লাহ অ্যারেস্ট হয়ে যান। তারপর তার কাছে জানার সুযোগ হয়নি। সেই মানুষটি যে ভুলভাল নামাজ পড়ে 85-86 বছর বয়সে, সেই মানুষটি বাংলাদেশের রাষ্ট্রপতিকে ঈদের জামাতে, যেটা বাংলাদেশের যুগ যুগ বাংলাদেশ সৃষ্টির পর থেকে ট্রেডিশন, যে জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের রাষ্ট্রপতি নামাজ পড়বেন, সেই নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। তাকে আনঅফিসিয়ালি তার সিকিউরিটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সাবধান, আপনি কিন্তু ঈদগাহ ময়দানে যাবেন না। রাষ্ট্রপতি নিজের মুখের ইন্টারভিউতে সেই তথ্য আছে। এরপর বাংলাদেশের টাকা, জনগণের টাকা মৎস্য করে দুনিয়া জোড়া ঘুরে বেরিয়েছেন। 18 মাসে 14টা দেশ, 16টা দেশ ঘুরেছেন, এবং আরো ঘুরতেন যদি শেষ বিতর্কগুলো না উঠতো না, যদি লন্ডন বিতর্ক না উঠতো। লন্ডনে বৈঠকে গিয়ে বাংলাদেশকে যেভাবে নাক কান কেটে এসেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিতর্কগুলো না উঠতো, বাংলাদেশের মানুষ যদি তার ওই ইউএন সফরে যে লঙ্কা কাণ্ড ঘটিয়ে এসছে, এবং গিয়ে তাকে বন্দি থাকতে হয় হোটেলের ভিতরে, বিলাসবহুল হোটেল, লাখ লাখ টাকা প্রতি মাসে, 30 লাখ প্রতিদিন, 30 লাখ 40 লাখ টাকার হোটেলে থাকে। এবার যদি প্রকাশ না হতো, আমি জানি না যে গত 2-3 মাসে সে আর কয়টা দেশ ঘোরার স্বার্থ বাংলাদেশের মানুষের টাকা দিয়ে নিজে ঘুরিয়ে বেরিয়েছে সারা বিশ্বে। আর বাংলাদেশের রাষ্ট্রপতিকে তার চিকিৎসার জন্য সে এই দেশের বাইরে পা ফেলতে দেয়নি, যেখানে ভাইরাস এই রাষ্ট্রপতির বুকে ওপেন হার্ট সার্জারি, সেটার ফলো আপ ছিল 1 বছরের মাথায়, অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। তার ব্রিটেনে একটি হসপিটালে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। আর রাষ্ট্রীয় দাওয়াতে তো বিভিন্ন অনুষ্ঠানে 2 দেশের আমন্ত্রণ ছিল, সেখানে 2 দেশের আমন্ত্রণ ছিল, এটা জানা এখন পর্যন্ত। এখন অজানা আর কোনো আমন্ত্রণ ছিল কিনা আমরা জানি না, যেতে দেওয়া হয়নি। এবার আসেন তারেক রহমান। লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে কি সমঝোতা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটা আমরা জানি না। কিন্তু রাজনীতি কি বলে, 111 গভর্নমেন্ট, সেই 111 গভর্নমেন্টকে আনঅফিসিয়ালি ইনডেমনিটি শেখ হাসিনা দিয়েছিলেন, এবং তাদের সাথে একটা বোঝাপড়া হয়েছিল বলেই 111 গভর্নমেন্টের কেউ কোনো ধরনের আর প্রশ্নের মুখে পড়েনি, বিচারের মুখে পড়েনি। 111 গভর্নমেন্টে কি অনিয়ম দুর্নীতি হয়নি? 111 গভর্নমেন্টে তারা যারা কমান্ডার ছিল বিভিন্ন জেলায়, তারা কি অনিয়ম দুর্নীতি করেনি? আমরা দেখিনি, আমরা জানি না। এর বাইরেও রাষ্ট্রীয়ভাবে অনিয়ম দুর্নীতি অনাচার বিচার স্বাধীন আইন বহির্ভূত কাজ হয়নি? হয়েছিল। কিন্তু কেন এগুলোর পরে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে? কারণ ওই গভর্নমেন্টগুলো এক্সিটের জন্য শেখ হাসিনার সাথে হয়তো একটা আপোষ হয়েছিল। এবারও কি ডক্টর ইউনূস, এই যে তার ডক্টর ইউনূস নিজে, তার উপদেষ্টারা, এবং 111 গভর্নমেন্টের চেয়ে 100 গুণ বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে, লুটপাট, মানুষ হত্যা, অন্যায়, অপশাসন, সবকিছুর উদাহরণ তাদের মধ্যে আছে। তাদের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ। সবাই দাবড়ে বেড়াচ্ছে শহরে, সবাই দাবড়ে বেড়াচ্ছে এই বাংলাদেশের রাজধানীতে।
কেন এই নতুন বিএনপি সরকার, কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যারা নতুন বাংলাদেশের কথা বলছে, তারা কেন এদেরকে এখনো কোনো স্টেপ নিচ্ছে না? এই ইউনূস সে নিজের নতুন দল করার চেষ্টা করেছে 2009 সালে। সেই ইউনূস 111 গভর্নমেন্টের সময়, সেই ইউনূস এবারও আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছে। আমরা সে যখন থেকে বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে তখন থেকে আপনাদেরকে আমি আমাদের এই আলোচনায় বলে এসেছি। আমরাই প্রথম বলেছি, বাংলাদেশে কোনো মেইন স্ট্রিম মিডিয়া তো কখনোই নিউজ করেনি, সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রথম আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারের মতলব ভালো না, তারা একটা বিপ্লবী সরকার করতে চায়। রাষ্ট্রপতি এসে সেই তথ্যই ফাঁস করেছেন। আমরা রাইট ছিলাম, আমাদের কাছে তথ্য ছিল। তারেক রহমান কি জানেন না কেন সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল? সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল তারেক রহমান যেন আজকের এই দিনের প্রধানমন্ত্রী যে আছেন সেটা যেন না হতে পারেন, আজকের এই দিনে যে বিএনপি সরকার ক্ষমতায় আছে সেটা যেন না আসতে পারে। সেই চেষ্টার সম্পূর্ণটা, সর্বশেষ বিন্দু পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা চেষ্টা করে গেছেন। এর প্রমাণ হলো মানব জমিনের সেই রিপোর্ট যে 3জন উপদেষ্টা শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করেছেন। সেই 3জন উপদেষ্টার মাথার উপরে ছাই হিসাবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না? এবার আমাদের দেখার অপেক্ষা। আমাদের যদি দেখতে হয় যে এই ইউনূস এত প্রশাসন, এত অন্যায় অনাচার করার পরেও তারেক রহমানের হাত গলে বের হয়ে যাচ্ছেন, আর ভেতরে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অন্য কিছু ছিল, তাকে এক্সিট দেওয়া হয়েছে শুধুমাত্র ওই যে বিএনপি ছাড় দেয়, একটা বৃহৎ স্বার্থের জন্য ছাড় দিচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে ক্ষমতা নিতে হবে। সেই ছাড়ের পার্ট হিসেবে অলিখিতভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোন রকম নেগোসিয়েশন বিএনপির থেকে থাকে, তাহলে এর চেয়ে ইল্লাক বাংলাদেশের আর কিছুই হতে পারে না। এবং আমরা এখনো আশায় আছি, আমরা হতাশাগ্রস্ত হতে চাই না। আমরা এই হতাশাগ্রস্ত হতে চাই না যে বিএনপি কেও দেখতে হবে বিএনপি কেন এসছে এখন ক্ষমতায়। বিএনপি গত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের এবং এর আগের আওয়ামী লীগ সরকার, এর চেয়ে ভালো শাসন দেখাবে সেই জন্য তো এসছে, নাকি এই জাস্ট ইমিডিয়েট যেটা ফেসিবাদ, ইউনূসের ফেসিবাদ এবং এর আগে শেখ হাসিনার শাসন, এই দুটাকে বিএনপি পিছ ফালিয়ে যাবে, মানুষকে আবারও হতাশ করবে? কোন প্রক্রিয়ার দিকে বিএনপি যাবে সেই পথ বেছে নেওয়ার চয়েস এখন বিএনপির হাতে, বিএনপি সরকারের হাতে। আমরা অপেক্ষায় থাকবো, আমরা আশায় বুক বাঁধবো যেই অন্যায় অবিচারগুলো 18 মাসে হয়েছে, এবং অবশ্যই শেখ হাসিনাকে ফেসিবাদী বলার পথ বন্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সত্যিকার ফেসিবাদী চেহারা যাকে বলে সেইটা দেখিয়ে দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ পরতে তার প্রমাণ। আমাদের রাষ্ট্রপতি এখনো বহাল আছেন, তিনি থাকতে চান। বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট রাখে তাহলে তিনি থাকতে চান, বিএনপি প্রেসিডেন্ট না রাখলে তিনি মান সম্মানে চলে যেতে চান। সেই রাষ্ট্রপতি চেয়ারে বসে থেকে অভিযোগ করছেন। গতকাল আলোচনায় আপনার আমাদের প্রবাসী সাংবাদিক, ভিনদেশি সাংবাদিকরা আমাদেরকে বলছে, তারা বলছেন তোমাদের দেশের রাষ্ট্রপতিকে যা করা হয়েছে, আমাদের দেশের রাষ্ট্রপতিকে যদি কেউ এরকম করতো, হোক সে প্রধান উপদেষ্টা আর হোক সে অপ্রধান উপদেষ্টা, তাকে জাস্ট অ্যারেস্ট করা হতো। আমাদের রানিং রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা এখন মানে শান্তিতে নোবেলের প্রতারণার যে একটা গভীর চেহারা দেখা যায় সেটা প্রকাশ করে গেছে 18 মাসে, তাকে রক্ষা করে দিয়ে আমরা এই জাতিকে জানান দিব আমাদের ইতিহাস কি সাক্ষী হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।